যার নেতৃত্বে সেদিন সমস্ত বাংলাদেশ একত্রিত হয়ে গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া সব সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে অনুষ্ঠান উপস্থাপনের সময় সেই ধারাবাহিকতায় 2021 সালের ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের আবারও সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে নির্বাচিত জনতা আমরা এখানে যারা আছি সারা পৃথিবীতে 1 কোটির উপরে যারা ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠিত হয় এবং আজ তৎকালীন কুষ্টিয়া জেলা বৈদ্যনাথ তলায় যা পরিবর্তন করে সৈয়দুল ইসলাম, যিনি যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন না, তারা বিভিন্নভাবে সেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বীর মুক্তিযুদ্ধ সমস্ত বাঙালিরা তারা যেদিন এই ঐতিহাসিক দিনে আমাদের অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মর্ম শুরু করেছে। জেলার বৈদ্যনাথ তলা আম্রকাননে স্বাধীন বাংলাদেশের করা হয়। সেদিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। সত্যি আপনার তখন কিন্তু এখানে আপনারা কে কত বয়স আমি জানি না, গ্রামান্তর এবং ওই সময় তখন ওই মুহূর্তে এটা কিন্তু ভয়ঙ্কর রকমের কঠিন একটা ব্যাপার ছিল, কারণ তখনও মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে উঠতে পারেনি, তাদের হাতে তখন অস্ত্র নাই, মানে যুদ্ধ করবার যে সমস্ত অস্ত্র সেগুলো নাই। এবং যেটা বললাম সারা পাকিস্তানের জান্তারা সারা বাংলাদেশে তখন তারা বিভিন্ন জায়গায় নরমেধ যজ্ঞ বলতে যেটা বোঝে সেটা শুরু করেছে এবং তারাও বুঝবার চেষ্টা করছে যে বাংলাদেশ সরকার বাংলাদেশের কোথাও তাদের সরকার ঘোষণা করবে এই জাতীয় ইনফরমেশন বা তথ্য তাদের কাছে আছে। তো তারাও তাদের সার্চ যেটা যে কোন জায়গায় এই সরকার গঠন হবে এবং বাংলাদেশের কোন অঞ্চলে সরকার গঠন হবে, সেই কারণে তাদের কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি সব দিকেই ছিল। সেই তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে মানে এই সরকার গঠন করবার যে শপথ অনুষ্ঠান, এটা কিন্তু খুব সহজ এবং ছোট্ট বিষয় ছিল না। এটি প্রথমত গোপন রাখতে হবে একটি সময় পর্যন্ত। কত সময় পর্যন্ত গোপন রাখবে, কিভাবে গোপন রাখবে, যেটা আমাদের লেবার কাউন্সিলর সাহেব বললেন যে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া যে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে সারা পৃথিবীকে আবার জানাতে হবে, আবার সরকার গঠন হবে, কিন্তু শত্রুপক্ষ তারা যেন এটা জেনে ওই জায়গায় তাদের আক্রমণের সবল যেন বিস্তার না করতে পারে। ওই দিক থেকে এটা খুবই কঠিন ছিল, বাট ওই সময় বাংলাদেশ সরকার অত্যন্ত মেধা এবং বিজ্ঞতা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। তখন প্রথমে একবার সিদ্ধান্ত হলো যে কখন কোন রাস্তা দিয়ে কিভাবে যাবে। পরে যারা ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন, যে সমস্ত সাংবাদিক বা বিভিন্ন জন, তাদেরকে একদম রেডি করে রাখা হয়েছে। তারপরে তারা যখন মুজিবনগরের অঞ্চলে চলে এসেছেন, তখন কিন্তু মুজিবনগরের যাবতীয় নিরাপত্তা বলতে যা বোঝায়, তারা যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা করে সেখানে কিন্তু সেদিন মুজিবনগর সরকার গঠন করা হয়। সেই দিক থেকে মুজিবনগর দিবস যেটা আজকে পালিত হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা জানেন, সবাই জানেন, বিশেষ করে যারা একটু ইতিহাসের
ছাত্র কিংবা ইতিহাস নিয়ে গবেষণা করেন, এর কোনোটাই দরকার নাই। সাধারণ জ্ঞান দিয়েও আপনারা জানেন যে দেশ স্বাধীন হবার পর 1975 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে তার সহপরিবারে যখন হত্যা করা হলো, তার পরের দিন, আপনারা কারা কতটুকু মেমোরি নিয়ে আছেন জানি না, আমার মেমোরিতে যতটুকু কাজ করে, তার পরের দিনই, একদম পরের দিন ভোর থেকেই বাংলাদেশের সব কিছু উল্টে গেল। কীরকম উল্টে গেল? আমরা বলতাম বেতার বাংলা, বেতার বাংলা হয়ে গেল বাংলাদেশ রেডিও। পাকিস্তানে ছিল পাকিস্তান রেডিও, পরের দিন হয়ে গেল বাংলাদেশ রেডিও। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এটি যারা স্বাধীনতা যুদ্ধের সময় ধরেন আমরা 16, 17, 18 বছরের যুবক, 75 সালে ওই যুবকের বয়সের সাথে আরো কিছু বয়স তো যোগ হয়ে গেছে। ভীষণ করে কষ্ট লাগার একটা ব্যাপার ছিল যে দেশ স্বাধীন হয়ে গেল, একটা নতুন চেতনা, নতুন লক্ষ্য, নতুন একটি মুক্তি সামনে রেখে চিন্তা ভাবনা হচ্ছে। আর সেই দেশে হঠাৎ করে রাতারাতে দেখা গেল যে রেডিও বাংলাদেশ। রেডিও বাংলাদেশ মূল বিষয় না, বা বাংলাদেশ জিন্দাবাদ সেটি মূল বিষয় না। মূল বিষয় যেটা, সেটি হলো আমাদের চিন্তা চেতনা এবং আমাদের লক্ষ্য বিষয়ে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই স্বাধীনের মূল জায়গায় আঘাত করা। অর্থাৎ তোমরা স্বাধীন হয়েছ, আমরা তোমাদেরকে তোমাদের স্বাধীনতার সেই যে উন্মুক্ত ময়দান ছিল, সেই উন্মুক্ত ময়দান আমরা খুব ছোট করে দিচ্ছি। তোমাদের সেই স্বাধীনতা আমরা রাখতে চাই না। আমরা সেই আগের চেতনায়, আগের চিন্তা চেতনায় ফিরে যাওয়া। সেই দিক থেকে মুজিবনগর দিবস আমরা প্রতি বছরই যখন আসে গুরুত্ব দিয়ে আমাদের সামনে নিয়ে আসা উচিত। কেন? মুজিবনগর দিবস কিন্তু শুধু মুজিবনগর দিবস না, কিংবা বাংলাদেশের প্রথম সরকার গঠন হয়েছে তা না, এর সাথে একটি জাতির ইতিহাস জড়িত আছে। এই ইতিহাসকে সামনে নিয়ে আসবার উদ্যোগ হিসাবে মুজিবনগর দিবসকে আমরা সামনে নিয়ে আসতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মহামান্য রাষ্ট্রপতির বাণীও আমি দেখতে পেলাম একই কথা উনি বলেছেন যে তরুণ প্রজন্মকে জানাতে হবে। আমার এখনো মনে আছে, আমি আপনাদের এই গল্পটা বলেছি কিনা, আমি যখন প্যারিসে ডিপ্লোম্যাসির উপরে ট্রেনিং করতে যাই, তখন প্যারিস থেকে প্রায় 500 কিলোমিটার দূরে ক্ষুদ্র একটা শহর, সেই শহর থেকে 100 কিলোমিটার দূরে আর একটা শহর, কি গ্রাম জানি না, দেখতে একই রকম লাগে শহর এবং গ্রাম। সেইখানে এক ভদ্রলোকের সাথে দেখা করেছিল। সেই ভদ্রলোক আমাকে বলেছেন যে পৃথিবীর অনেক জাতি আছে যারা বড় হতভাগ্য জাতি, কারণ তাদের নেতা নেই, তাদের ইতিহাস নেই। যাদের নেতা নাই, ইতিহাস নাই, সে জাতি সামনের দিকে আগাবে কীভাবে? কিন্তু তোমরা বড়ই সৌভাগ্যবান একটা জাতি। তোমাদের একজন নেতা ছিল, বিশ্বমাপের নেতা। তোমরা একটা জাতি তোমরা ছিল, এবং তোমাদের জাতির একটি অসাধারণ ইতিহাস আছে, এবং সেই ইতিহাস হচ্ছে 30 লক্ষ মানুষের প্রাণের উপরে দাঁড়িয়ে একটি ইতিহাসের ভিত্তি স্থাপন হয়েছে। তোমরা পৃথিবীর একটি শ্রেষ্ঠ জাতি এবং পৃথিবীর একটি সৌভাগ্যবান জাতি তোমরা। আর এই সৌভাগ্যবান জাতির মধ্যে কিছু কুলাঙ্গার থাকে, তোমাদের সেরকম কিছু কুলাঙ্গার ছিল যারা তোমাদের সেই জাতির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তো আমার মনে হলো যে এই কোথায় সেই ইউরোপের একটা দেশ ফ্রান্স, সেই ফ্রান্স থেকে 500 কিলোমিটার দূরে একটা ছোট্ট শহর, সেই শহর থেকে 100 মাইল ভেতরের দিকে, এটাকে গ্রামই বলা ভালো, সেখানকার একটা লোক বাংলাদেশের ইতিহাস নিয়ে তার গর্ব এবং মনোবেদনা দুটি একসাথে কাজ করেছে। আজকের এই বাংলাদেশে আমরা সেই গর্বের জায়গাটুকুতেই চলে আসি। যেমন আজকের মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন, এগুলো বাস্তব সত্য, এগুলো আমাদের বলবার দরকার আছে।
আমার খারাপ বহু কিছুই থাকতে পারে, কিন্তু খারাপটা সামনে তুলে ধরবার চিন্তা বা চেতনা একটি জাতির জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন 1996 সালে, বাংলাদেশের অসাধারণ কিছু সাফল্য ছিল 1996 সালে। আমি পরে কোনো একসময় আপনাদের সাফল্যগুলো একের পর এক বলবো। সেই সাফল্যগুলোর পরে আবার উনি যখন আবার ক্ষমতায় এলেন, এই সাফল্যের জায়গাগুলো হচ্ছে গগনচুম্বী। আজকে আমরা কথায় কথায় বলি প্রায়শই যে আমরা মধ্য আয়ের দেশ হয়ে যাবো বিশ্ব 21 সালে। এই কথার মধ্যে দিয়ে চেতনা বা এই কথার মধ্যে দিয়ে মূল নির্যাস কিন্তু কোনোদিন আসে না। এই সমস্ত একটা এই যত মানে তথ্যাদি দিয়ে কাজ হবে না। এটি হচ্ছিল বাংলাদেশ কোথায় ছিল, কোথায় বাংলাদেশ ছিল। আমি বেশি বক্তব্য আজকে দিতে পারছি না। বাংলাদেশ ওই জায়গাতে ছিল যে বাইরে বাংলাদেশের লোক আছে, বাইরে বাংলাদেশের লোক ভ্রমণ করছে, তাদেরকে ঘৃণা করা হতো, ভয়ঙ্করভাবে ঘৃণা করা হতো। সারা পৃথিবীর লোক আসে, দুজন বাংলাদেশের লোক আসে, দুজনকে এক লাইনে সরাইয়া দিত। আপনারা যারা এখানে কাজ করেন, আপনাদের অনেকেরই একটু তো ধারণা আছে, বাইরে আপনারা আসেন, বাংলাদেশের তো সবার সেরকম বাইরে আসবার সুযোগ হয় না, সৌভাগ্য হয় না। এটা একটু সৌভাগ্যের ব্যাপারও বটে। আপনারা সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, আমরা সবাই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি। ঘৃণা সহকারে লোকগুলাকে সরিয়ে রাখতে, অবজ্ঞা করে লোকগুলাকে সরিয়ে রাখতে, তুচ্ছাতি তুচ্ছ করে রাখতে সেই লোকগুলাকে। আজকের বাংলাদেশে অতি রাতারাতি বাংলাদেশের ঘাড়ের উপর থেকে এই লজ্জা এবং গ্লানি চলে গিয়েছে, চলে ওখানে আজকে মর্যাদা এবং সম্মানের জায়গা চলে এসেছে। কেন চলে এসেছে? তারা বুঝতে পারছে যে পৃথিবীতে একটি জাতি আছে, সে জাতি বাঙালি জাতি, দেশটি হলো বাংলাদেশ, এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা এখন বুঝতেও পারে না যে বাংলাদেশ এই গতিতে এগিয়ে চলেছে। আর যখন বাংলাদেশ এই গতিতে এগিয়ে চলেছে, আমি বেশি বক্তব্যের ভিতরে যাব না, তখন যারা ওই দিন বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ বেতার, বাংলাদেশ অমর থাক, এই সমস্ত চেতনার পন্থী যারা ছিল, তাদের উল্টা পন্থী যারা ছিল, যারা বাংলাদেশকে বাংলাদেশ বলতে চায় না, তারা বলতে চায় রেডিও বাংলাদেশ, এবং প্রতিটা ক্ষেত্রেই যারা এইগুলা করেছিল, তারা কিন্তু এই বাংলাদেশের এই উন্নয়ন তাদের কাছে কখনো ভালো লাগবার কোনো কারণ নেই। এবং আমরা ধরেন এমন একটি নৃতাত্ত্বিকভাবে আমরা এমন একটি জাতিগোষ্ঠী, এগুলো আবার ব্যাপক বিস্তৃত ব্যাখ্যা করবার ব্যাপার আছে, ব্যাপক বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাব না। আমরা এমন একটি জাতিগোষ্ঠী যে যেমন আমাদের অসাধারণ শৌর্য, বীর্য এবং গর্বের ইতিহাস আছে, পাশাপাশি আমাদের একেবারেই হালকা না আরও কিছু ব্যাপার আছে যেটি আমাদের জন্য খুবই দুঃখ, বেদনা, মনোপীড়ার কারণ হতে পারে। এটা আমাদের দৈনন্দিন জীবনযাপনেও আমরা সেগুলো দেখতে পারি। যখন জাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি গ্রুপ দেখুন জাতিকে কিভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া যায়, জাতির মান সম্মান যাতে দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি না পায়, তার প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই অব্যাহত হওয়ার প্রচেষ্টা শুধু দেশের ভিতরেই না, দেশের বাইরেও কিন্তু সে প্রচেষ্টা রয়েছে। এবং এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের আজকে এই জায়গায় বলি, দেশের প্রথম বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার এবং আমার প্রথম দায়িত্ব এই বিদেশে বাংলাদেশের মান সম্মানকে সমুন্নত রাখা। আমি বাংলাদেশের মান সম্মান সমুন্নত রাখবো না আর বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশের ভালোটা আমি চিন্তা করব না, আমি নিজের ভালোটা চিন্তা করব। তারা একটি জাতির প্রতিনিধিত্ব করবার কোনো প্রকার তাদের অধিকার নাই। যারা এই বিদেশ আমরা আছি, আপনারা যারা এই এম্বাসিতে চাকরি করেন এবং এম্বাসির বাইরে যে সমস্ত আমাদের বাঙালি ভাইয়েরা আপনারা যারা আছেন, সবাই মিলে আসেন, একসাথে আমরা কাজ করি, একসাথে কাজ করে আমরা সামনের দিকে আগে। এবং সামনের দিকে আগে আমি নিশ্চিত আজকে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বিশ্ব 21 সালের উৎকল্প, বিশ্ব 21 সাল কেন, খুব দ্রুত, এত দ্রুত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
যেটির সাথে আমরা বলতে যারা দেশের উন্নয়নে গবেষণা করেন, যারা উন্নয়নে কাজ করেন, তারাও কিন্তু বুঝে উঠতে কষ্ট হচ্ছে একটি দেশ কত দ্রুত এগিয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিক, যারা গ্রামগঞ্জে একদম গ্রামান্তরে যারা কাজ করেন, সহজ সরল মানুষ, যাদের শ্রম দিয়ে, যাদের মেধা দিয়ে, যাদের পরিশ্রম দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে করে। আসেন আজকের এই দিনে আমরা শপথ নেই, একসাথে কাজ করি। কালকে কি হয়েছে কালকে পর্যন্ত ভুলে যাই আমরা, আজকে থেকে আমরা নতুনভাবে আসেন, আবার নতুনভাবে আমরা যেটা ইংরেজিতে বলি পাস্ট ইজ পাস্ট, কালকে যা হয়েছে ভুলে যাই, মনের ভিতর কোনো দুঃখ, কোনো গ্লানি, কোনো অহংকার, কোনো খারাপ চিন্তা ভাবনা থেকে বাইরে হয়ে আসে, আজকে থেকে আবার আমরা নতুনভাবে শপথ নিয়ে সামনের দিকে আগাই। আর শপথ নিয়ে সামনের দিকে আগে যদি বাংলাদেশের ভিত্তিমূলকে শক্তিশালী করা যায়, তাহলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যে উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে। আর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হলে আমার আপনার কি হবে? আমাদের বিরাট কিছু হবে। আমরা যারা বেঁচে আছি, এই বেঁচে যাওয়া অবস্থাতেই আমরা অনেক সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। আজকে আপনারা এখানে যারা আছেন, আমরা যারা আছি, আমাদের কিন্তু ভাত খাবার কোনো অভাব নাই, বাংলাদেশে ভাত খাবার অভাব নাই। এখন আমার মর্যাদার জায়গাকে শক্তিশালী করতে হবে। আসেন আমরা সেই জায়গাকে শক্তিশালী করি। আর এই দিনে আসলেই সত্যি যখনই কোনো কিছুই আসে, আমরা ওই যে একটা বই বাইর করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে, ওই বইটা বাইর করতে গিয়ে আমরা একটা বাংলাদেশের চ্যাপ্টারের একটা ইতিহাস ওই বইটাতে দিয়েছি। আমি জানি আপনারা সবাই জানেন, কিন্তু আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে একদম জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে ইতিহাস, কোথাও বঙ্গবন্ধুকে ছাড়া ওই ইতিহাস কোনোভাবে রচনা করা যাচ্ছে না। এটা একটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম নজির নাই। আমি যখন বাংলাদেশ স্বাধীন হলো 1947 সালে, তখন আমি ইতিহাস ভালো করে ঘাটতে গিয়ে দেখি ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য পূর্ব পাকিস্তান বলতে যে জিনিসটা বোঝায়, এটা নিয়ে যে ভয়ঙ্কর আন্দোলন হচ্ছে, ভয়ঙ্কর রকমের মানুষের ভিতর তুলকালাম কাণ্ড করছে, এবং সেই তুলকালাম কাণ্ডতে গিয়ে দেখি প্রথম 2-3 জন যে যারা একটা নেতৃত্ব দিচ্ছে, তার ভিতর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন। পরবর্তীতে যখন দেখলাম 48 সাল, দেখি উনি আছেন। ভাষা আন্দোলন উনি আছেন, ভাষা আন্দোলনের পরে 54 আন্দোলন উনি আছেন। যখন যেটাতে 61, 64, 62, যখন যে আন্দোলন 68, 69, 70, 71, অর্থাৎ ইতিহাসের পরম্পরা যে ব্যক্তি, যে মহান ব্যক্তিত্ব, যে মহান নেতা যিনি রয়েছেন, এই দিন আসলে বা বাংলাদেশ নিয়ে কথা বললেই, বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললেই তার কথা মনে পড়ে, এবং যখনই মনে পড়ে তখনই মনে হয় যে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসুন এই দিনে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। আর এই স্বাধীনতার সঙ্গে আমাদের লেবার কাউন্সিলর সাহেব বলেছেন, তার সাথে আমি মিলিয়ে বলি, যারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করে বেঁচে আছেন, যারা নির্যাতিত হয়েছেন, সবাইকে আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর এই শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। পরিণত হব আমরা আমাদের সকলের ওই। থ্যাংক ইউ স্যার।